আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে নবম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য বিভিন্ন বোর্ডে আসা যে ইম্পর্টেন্ট যে অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা এক জায়গায় একত্রিত করেছি। আমরা এখন ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে আগেই বলবো যে আসলে এই প্রশ্নগুলো তোমরা সবসময় কেমিস্ট্রির যে সাইড বা কেমিস্ট্রির যে বিষয়টা থাকে সেই বিষয়টাকে সবসময় হাইলাইট করার চেষ্টা করবা। তোমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রশ্নের মধ্যে যদি বিক্রিয়া দিতে হয় তাহলে বিক্রিয়া দিয়ে বুঝাবা, শুধুমাত্র কথাগুলো বাংলায় জাস্ট বাংলার মতো করে লিখে গেলে তাহলে আসলে ভালো মার্কস পাওয়া যায় না। তো আমরা আমাদের অ্যান্সারগুলোকে ঠিক কেমিস্ট্রির দিক থেকেই সাজানোর চেষ্টা করেছি, যেইভাবে লিখলে যেইভাবে পড়লে অল্প কথাতেও মানে ভালো একটা মার্কস ক্যারি করা যায়। ওকে, তো তাহলে চলো আমাদের 1 নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলছে যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা কি বলতে পারি? একটা দুর্বল অ্যাসিড বলতে পারি। আচ্ছা, তাহলে ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তো এটা কেন দুর্বল, তুমি তাকে কেন দুর্বল বলতেছো? অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে, কার্বনিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন? আচ্ছা, তো দেখো কার্বনিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড কিন্তু একই অ্যাসিড না। কার্বনিক অ্যাসিডের সংকেত কি? H2CO3। সো আমরা দুইটা প্রশ্নকে অথবা দিয়ে কেন অ্যাড করেছি? একটাই রিজন যে এদের ব্যাখ্যাটা সেম, হুবহু সেম হবে, ব্যাখ্যাটা অলমোস্ট কাছাকাছি, কিন্তু অ্যাসিডের সংকেতটা ভিন্ন। ইথানোয়িক অ্যাসিডের সংকেত CH3COOH আর কার্বনিক অ্যাসিডের সংকেত H2CO3। অ্যাসিডের সংকেত ভিন্ন, বাট আদার্স যে মেকানিজমগুলো রয়েছে, আদার্স যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো অলমোস্ট দুইটার জন্য আমরা সেম পাবো। এখন আমরা যাচ্ছি এদের অ্যান্সারে। দেখো কি বলছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক, আংশিক মানে কি? অংশ বিশেষ, ঠিক আছে, আংশিক আয়নিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। তাদেরকে দুর্বল অ্যাসিড বলে, মানে অল্প মাত্রায় যারা বিয়োজিত হয় এদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলতে পারি। এখানে দেখো ফার্স্টে কি বলছে যে ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, কেননা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000টি ইথানোয়িক অ্যাসিড যদি আমি নেই, এর মধ্যে মানে 4টা অণু বিয়োজিত হয়। তাহলে আমরা আগেই বলছি যে আংশিক আয়নিত হয়। তো দেখো তুমি যদি 1000টা ইথানোয়িক অ্যাসিডের অণু নাও, এর মধ্যে মাত্র 4টা অণু আয়নিত হতে পারবে, বাকি 996টা অণু কিন্তু আয়নিত হতে পারবে না বা বিয়োজিত হতে পারবে না। তাহলে অ্যাসিড সবল নাকি দুর্বল এটাকে আমরা নির্ভর করি তাই সে কতটা হাইড্রোজেন আয়ন দিতে পারে তার উপরে। যদি হাইড্রোজেন আয়ন বেশি দেয় তখন তাকে আমরা বলি সবল অ্যাসিড, যদি হাইড্রোজেন আয়ন কম দেয় তখন তাকে বলি আমরা দুর্বল অ্যাসিড। আচ্ছা, বাকি 996টি অণু কি অবিয়োজিত অবস্থায় পানিতে থেকে যায়, অর্থাৎ পুরোপুরি বিয়োজিত হয় না। তো এবার আমাদের যে মূল কাজ, সেই মূল কাজ হচ্ছে এই জায়গাটা। দেখো ইথানোয়িক অ্যাসিড ভাগ যদি তুমি ভাগ করো তাহলে ইথানয়েড আয়ন এবং এই যে হাইড্রোজেন আয়ন আমরা এখান থেকে পাচ্ছি, কিন্তু এই হাইড্রোজেন আয়নটা কি পরিমাণে পাচ্ছি? বেশি পাচ্ছি নাকি কম পাচ্ছি? এই হাইড্রোজেন আয়নটা পাচ্ছি আমরা কম পরিমাণ, বেশি পরিমাণে আমরা হাইড্রোজেন আয়ন পাচ্ছি না, কম পরিমাণে পাচ্ছি। সো যেহেতু আমরা হাইড্রোজেন আয়নটাকে বেশি পরিমাণে পাচ্ছি না, কম পরিমাণে পাচ্ছি, সো সেহেতু এটাকে আমরা কি অ্যাসিড বলতে পারবো? দুর্বল অ্যাসিড বলতে পারবো। বাট যদি তোমাদেরকে কার্বনিক অ্যাসিড নিয়ে কথা বলা হয়, দেখো H2CO3 কার্বনিক অ্যাসিড, যেহেতু বলছি সংকেত সেম না, কার্বনিক অ্যাসিড থেকেও কিন্তু আমরা কার্বনেট আয়ন CO3 কার্বনেট আয়ন এবং এখান থেকে আমরা দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবো। আচ্ছা, তো এই যে হাইড্রোজেন আয়ন দুইটা উৎপন্ন হলো, এটা কিন্তু খুব বেশি পরিমাণে উৎপন্ন হবে না। মানে এখানে আসলে ইথানোয়িক অ্যাসিডের বেলায় যে আমাদেরকে বলছে যে 1000-এর মধ্যে মাত্র 4টা বিয়োজিত হয়, কার্বনিক অ্যাসিডের জন্য এরকম কোনো শর্ত নাই, বাট দুইজনেই এক জায়গাতে মিল। সেই কোন জায়গাটা? এই কার্বনিক অ্যাসিডকে যদি আমি দুর্বল অ্যাসিড বলি তাহলে সেখান থেকে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে? কম পরিমাণে, খুব বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন আমরা উৎপন্ন করতে পারবো না। সেম ভাবে ইথানোয়িক অ্যাসিডকে তুমি যদি আয়নিত করো তখন তুমি সেখান থেকে ইথানয়েড আয়ন এবং হাইড্রোজেন আয়ন পাচ্ছ। সো উভয় অ্যাসিড যেহেতু দুর্বল, এদের এক জায়গায় মিল, এও কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে, এও কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে। তাহলে আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিডের কথা বা কার্বনিক অ্যাসিডের কথা উভয় দুর্বল অ্যাসিড। ওকে, সো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশ। দেখো আমাদের সেকেন্ড কোশ্চেন কি বলছে, দেখো যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড মানে বিশুদ্ধ H2SO4 অ্যাসিড হিসেবে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যদি বিশুদ্ধ হয় কোনো কারণে তাহলে সে তার অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারে না। এখন সে কেন অ্যাসিড ধর্ম প্রকাশ করতে পারে না এই বিষয়গুলো আসলে আমাকে তুলে ধরতে হবে। তো আমি একদম মূল পয়েন্টে চলে যাই। মূল পয়েন্ট হচ্ছে যে দেখো যদি কোনো বস্তু অ্যাসিড বা ক্ষার হয় তাহলে আমরা জানি অ্যাসিড হলে তাকে হাইড্রোজেন আয়ন দিতে হবে, ক্ষার হলে তাকে হাইড্রোক্সিল আয়ন দিতে হবে। এটার জন্য একটা শর্ত হচ্ছে তাকে অ্যাকোয়াস সলিউশন, মানে কি তার সাথে পানি মিশ্রিত থাকতে হবে। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বা বিশুদ্ধ সোডিয়াম হাইড্রোক্সাইড কখনো অ্যাসিড বা ক্ষারের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা এরকম অ্যাকোয়াস সলিউশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এটা তৈরি করতে পারবে না। তো এই জন্য লেখা হয়েছে যে দেখো বিশুদ্ধ H2SO4 কি করে না, কোনো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে না, কোনো হাইড্রোজেন আয়ন সে দিবে না। বাট
এই সালফিউরিক অ্যাসিডকে তুমি যখন পানির সাথে মিশাবা তখন সে উৎপন্ন করবে কি H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। মানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন তো হয়েই ছিল, বাট সালফিউরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন বা জলীয় দ্রবণ সে প্রস্তুত করবে। এবার তুমি যদি সেই সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ নাও, সেখান থেকে তুমি হাইড্রোজেন আয়ন পাবা, সেখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন পাবো এবং সালফেট আয়ন পাবো। সো আমরা এই যে এই দুইটা আয়ন এই জায়গা থেকে আমরা পেলাম। তো মূল তত্ত্ব হচ্ছে পানি মিশালে তো আর কোনো বস্তু বিশুদ্ধ থাকছে না, পানি মিশ্রিত অবস্থায়। সো পানি মিশ্রিত অবস্থায় মানে কি, সে বিশুদ্ধ নাই, সে অবিশুদ্ধ বলবো না, সে বিশুদ্ধ নাই, সে তার সাথে কোনো একটা বস্তু মিশ্রিত হয়েছে এবং এই মিশ্রিত হওয়ার ফলে তুমি কিন্তু সেখান থেকে অ্যাকোয়া সলিউশন তৈরি করতে পারতেছো। মানে পানি মিশ্রিত করা মানে কি, অ্যাকোয়া সলিউশন আমি তৈরি করতে পারতেছি এবং সেই অ্যাকোয়া সলিউশন তোমাকে কি করবে, হাইড্রোজেন আয়ন এবং এর সাথে কোনো একটা ঋণাত্মক আয়ন তৈরি করতে সাহায্য করবে। তো তাইলে বলা যায় কি, তাইলে বলা যায় বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। এখানে এই কথাটাই বলতেছে যে হাইড্রোজেন রূপান্তরিত হওয়ার প্রয়োজন যা জলীয় দ্রবণে সম্ভব। এই যে ইম্পর্টেন্ট লাইন, যেটা তোমার জলীয় দ্রবণে করা সম্ভব, কিন্তু বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিডে আণবিক অবস্থায় থাকে, তাই এতে হাইড্রোজেন পরমাণু আয়নে রূপান্তর হয় না। মানে যেহেতু তুমি এটার সাথে পানি মিশাও নাই, সে আয়নিক অবস্থায় আছে, সেহেতু আমরা এখান থেকে কোনো হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবো না। পানি মিশানোর ফলে সেটা অ্যাকোয়া সলিউশন হবে এবং সেই অ্যাকোয়া সলিউশনকে আমরা যখন ভেঙে ফেলবো তখন সে আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিবে এবং হাইড্রোজেন আয়ন দেওয়ার মাধ্যমেই সে তার জলীয় দ্রবণের প্রকৃতিটা এখানে আমাদেরকে ব্যাখ্যা করতেছে, প্লাস সে আমাদেরকে এসিড ধর্মের যে বৈশিষ্ট্য বা এসিড ধর্ম সে প্রকাশিত হচ্ছে। তো আশা করছি তোমরা 2 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডে ক্লোরিন গ্যাস কিভাবে শনাক্ত করবে। তো অ্যানোডে যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, আমরা যদি গাঢ় সোডিয়াম ক্লোরাইডের কথা বলো অথবা গলিত সোডিয়াম ক্লোরাইডের কথা বলো, বোথ কেসে কিন্তু আমাদের অ্যানোড তড়িৎ দ্বারে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো, এটা আমরা লিটমাস পেপারের সাহায্যে কিভাবে শনাক্ত করব। তো আমরা এখানে একটু কাজ করব। দেখো কি কাজ করতে হবে, যে ক্লোরিন গ্যাসকে খেয়াল করো, ক্লোরিন গ্যাসকে আমরা পানির সাথে বিক্রিয়া ঘটাবো। সো ক্লোরিন গ্যাসকে তুমি এখানে 2 ভাগে ভাগ করো। দেখো এই একটা Cl, এই একটা Cl, আর পানিকে ভাগ করলে আমরা কি পাই, একভাবে এক পাশে পাই OH মাইনাস, আর এক পাশে পাই কি আমরা H প্লাস, পানিকে ভাগ করলে। তো আমার এখন কাজ হবে, এই H প্লাস যাবে আমাদের একটা ক্লোরিনের সাথে, এই OH মাইনাস যাবে তোমার আর একটা ক্লোরিনের সাথে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে দেখো। তাহলে H আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে HCl প্লাস আর হচ্ছে ক্লোরিন হাইড্রোজেন মানে OH মূলক আর কি। তো সেখান থেকে পাবো আমরা HOCl। তাহলে এই দুইটাই অ্যাসিড, একটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটাকে বলা হয় হাইপোক্লোরাস অ্যাসিড। তো এই দুইটা অ্যাসিড, তো যেহেতু বললামই যে দুইটাই অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এবার HCl কে যদি তুমি ভাঙো বা ভাঙার চেষ্টা করো, তখন তুমি সেখান থেকে কি পাবা, তখন তুমি সেখান থেকে পাবা H প্লাস Cl মাইনাস। মানে যে কোনো অ্যাসিডই তো আমাদেরকে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে আমরা HCl কে যদি ভাঙে তাহলে H প্লাস Cl মাইনাস, তাহলে অবশ্যই কিন্তু এখানে HCl টা অ্যাকোয়া সলিউশন হতে হবে, তা না হলে সে আবার আমাদেরকে হাইড্রোজেন আয়ন দিবে না। আচ্ছা নেক্সট, এই হাইড্রোজেন আয়ন যখন নীল লিটমাস পেপারের সংস্পর্শে আসে, সেটি কিসে পরিণত হয়, লাল লিটমাস পেপারে পরিণত হয়। তাহলে আমরা এখানে সহজেই বলতে পারি অ্যানোড তড়িৎ দ্বারা যে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, সেটা ভেজা লিটমাস পেপারে যদি আমরা সাহায্য নেই, তাহলে নীল লিটমাস পেপারকে সে লাল লিটমাস পেপারে পরিণত করবে, নীল লিটমাস পেপারকে সে লাল লিটমাস পেপারে পরিণত করবে। এই ভেজা কথার অর্থই হচ্ছে আর্দ্র, মানে তুমি এটাকে পানির সংস্পর্শে নিয়ে আসতেছো যাতে করে হাইড্রোজেন আয়নগুলো যেন সে তার প্রোটনটাকে ত্যাগ করতে পারে বা সে তার প্রোটনটা তৈরি করতে পারে। ওকে, আমরা এবারে যাচ্ছি নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। তো এখানে কি হবে, তো আমরা পুরো কাজটা শেষ করি। নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হবে। আচ্ছা, নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হবে, এটা কার শর্ত, অ্যাসিডের শর্ত। তার মানে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ক্লোরিন গ্যাসকে যখন তুমি পানির সংস্পর্শে আসবা, মানে পানির সংস্পর্শে নিয়ে আসবে, তখন সেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে, যেইগুলো কিনা পরবর্তীতে তোমার হাইড্রোজেন আয়ন দান করবে এবং এই হাইড্রোজেন আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করবে। ওকে গেল। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো। আচ্ছা আমি আগে কোশ্চেনটা একটু দেখি। আমাদের এবারে কোশ্চেন, FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয় হয় কেন, ব্যাখ্যা করো। FeCl3 এর জলীয় দ্রবণ অম্লীয় হয় কেন, ব্যাখ্যা করো। ওকে, তো আমরা যে কোনো দেখো, যে কোনো লবণের কিন্তু একটা প্রকৃতি থাকে। আমরা জানি যে লবণ 3 প্রকার, অম্লীয় লবণ, ক্ষারীয় লবণ, নিরপেক্ষ লবণ। সো এটাও একটা লবণ। এখন এই লবণটা কোন প্রকৃতির সেটা আমরা জানি না। তো আমি এই জন্য ফার্স্ট যে কাজটা করব, এই লবণের আগেই বলছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে কি, পানি মিশ্রিত, এটার সাথে যখন আমরা পানিকে মিশাবো। তো আসলে আমরা এখন বিক্রিয়াটা একটু সহজে বুঝে নেই। বিক্রিয়াটা কিভাবে হবে, পানিকে ভাগ করলে কি পাই, H প্লাস
OH মাইনাস পাবো। আর FeCl3 কে ভাগ করলে পাবো Fe পাবো 3 প্লাস আর Cl পাবো কি মাইনাস। তার মানে এখানে Fe পজিটিভ, Cl নেগেটিভ, এখানে হাইড্রোজেন পজিটিভ, OH মূলক নেগেটিভ। ওকে, তো দেখো হাইড্রোজেন আর ক্লোরিন মানে এই পজিটিভ নেগেটিভ একত্রিত হয়ে উৎপন্ন করবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর Fe যাবে কার সাথে, OH মূলকের কাছে, উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড। এখন এই ফেরিক হাইড্রোক্সাইড এইটা একটা মৃদু ক্ষারক, পানিতে অদ্রবণীয় বিধায় এটাকে আমরা ক্ষারক বলতেছি, যদি এটার মধ্যে OH মূলক আছে। এটা একটা মৃদু ক্ষারক, বাট HCl কি বলতো তীব্র অ্যাসিড। তো এই আমার লবণটা তৈরি হয়েছে FeCl3 ফেরিক ক্লোরাইড লবণটা তৈরি হয়েছে একটা তীব্র অ্যাসিড এবং একটা মৃদু ক্ষারকের বিক্রিয়ার সমন্বয়। তাহলে এখানে আসলে মানে পাওয়ার বেশি কার, অ্যাসিডের পাওয়ার বেশি, তাহলে আমরা এই লবণটাকে বলবো অম্লীয় প্রকৃতির লবণ। কেননা যেহেতু সে অ্যাসিড মানে তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষার, তাহলে যেহেতু তীব্র অ্যাসিড থেকে সে সৃষ্টি হচ্ছে, অতএব আমরা এটার জলীয় দ্রবণের প্রকৃতি কিরকম বলতে পারবো, অম্লীয় প্রকৃতির বলতে পারবো। কেননা তার বিক্রিয়া করার ফলে আমরা এখান থেকে তীব্র অ্যাসিড উৎপন্ন করতে পেরেছি সেজন্য। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, যে কার্বন ডাই অক্সাইড অম্লীয় বিক্রিয়া সহ বুঝিয়ে দাও। মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস এর মধ্যে একটা অম্ল ধর্ম আছে। তো আমরা নর্মালি জানি যে দেখো ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। সো যতগুলো অধাতু আছে এরা সাধারণত অম্লীয় অক্সাইড তৈরি করে, আর যতগুলো ধাতু আছে তারা সাধারণত ক্ষারীয় অক্সাইড তৈরি করতে পারে। তো সেই হিসাবে এখান থেকে দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। আবার সেই কার্বনিক অ্যাসিডকে ভাগ করলে কি পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায় আর বাইকার্বনেট আয়ন পাওয়া যায়। সো এখান থেকেও প্রমাণ হয় যেহেতু সে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারতেছে, যেহেতু সে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারতেছে, তাই এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড একটা অম্লীয় একটা গ্যাস, মানে অম্লীয় যৌগ আর কি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা মানে যেটা আমরা সব সময় মানে প্রমাণ করি, কি প্রমাণ করি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। প্রশমন বিক্রিয়া চেনার সব থেকে সহজ এবং পপুলার বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। আচ্ছা, এখানে দেখো তো কার্বন ডাই অক্সাইডকে ধরো তুমি চিনো না, বাট কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট লবণ এবং পানি উৎপন্ন করতেছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের জায়গায় মানে কার্বন ডাই অক্সাইড কার ভূমিকা পালন করতেছে এখানে, এটা তো এসিড সেটা আমরা সবাই জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সেটাও আমরা সবাই জানি, এটা লবণ বলেই দিয়েছে আর H2O পানি। তো দেখো যেহেতু অ্যাসিড না এসেও কিন্তু আমরা লবণ পানি তৈরি করতে পারতেছি কে, কার্বন ডাই অক্সাইড। তার মানে অবশ্যই কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটা অম্ল ধর্ম রয়েছে, যে অম্ল ধর্মকে সে কাজে লাগিয়ে সে উৎপন্ন করতে পারলো সোডিয়াম কার্বনেট এবং পানি, সোডিয়াম কার্বনেট এবং পানি। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলছে, এখানে বলতেছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ অম্লীয় কেন, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় কেন। সো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা খুঁজবো যে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কেন আমরা অম্লীয় বলতেছি। ঠিক আগের মতোই দেখো যে বিক্রিয়াগুলো আমরা দেখেছিলাম, যে কোনো লবণ যখন তোমার অম্লীয় বলবে বা ক্ষারীয় বলবে, অবশ্যই জলীয় দ্রবণের কথা তোমাকে বলে দিবে। যে কোনো লবণের ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে যেই কাজটা করবো, যে পানির সাথে বিক্রিয়া করব, পানির সাথে বিক্রিয়া করলে আমি সহজেই আইডিয়া পাবো যে এটাকে কেন অম্লীয় লবণ বা ক্ষারীয় লবণ বলা হচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাগ করো, অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাগ করলে Cl যাচ্ছে মাইনাস হিসাবে আর অ্যামোনিয়াম হচ্ছে প্লাস, NH4 প্লাস। আচ্ছা, H2O কে ভাগ করো, H2O এর হাইড্রোজেন হবে প্লাস, OH মূলক হবে কি মাইনাস। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, HCl। হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে HCl। আর অ্যামোনিয়াম আর হাইড্রোক্সিল, অ্যামোনিয়াম আর হাইড্রোক্সিল মূলক বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, আর HCl একটা তীব্র অ্যাসিড, HCl একটা তীব্র অ্যাসিড। সো একটা হচ্ছে দুর্বল ক্ষার আর একটা হচ্ছে তীব্র অ্যাসিড। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে লবণটা তৈরি করলো সেই লবণটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। যেহেতু তীব্র অ্যাসিড মানে এখানে অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি, অ্যাসিডটা অনেক বেশি সক্রিয়, তাই এই লবণ এর প্রকৃতি কিরকম হবে, অম্লীয় হবে। তো তাই তুমি বলা যায় যে অ্যামোনিয়াম ক্লোরাইড, ফলে বলা যায় কি অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। ওকে, সো আশা করতেছি এইটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন কি দেখো, সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড কেন, ব্যাখ্যা করো। আমরা জানি যে সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড, তো এটা শক্তিশালী কেন। তো আমরা জানি যে দেখো সংজ্ঞায় তোমাকে বলে দিচ্ছে যে অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে মানে 100% বিয়োজিত হয় সেটি শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ যেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় সেই অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড বলে।
সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও সালফেট আয়ন উৎপন্ন করে। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে মানে জলীয় দ্রবণে যদি বিয়োজিত করি সেখানে সে 100% বিয়োজিত হয়। আমরা কিন্তু একটা প্রশ্ন দেখেছিলাম যে ইথানোয়িক অ্যাসিডের 1000টি অণুর মধ্যে 4টা মাত্র বিয়োজিত হয়, বাকি 996টাই অবিয়োজিত থেকে যায়। বাট সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি যদি 1000টি অণু নাও তখন সেখান থেকে কিন্তু 1000টি অণুই বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারবে। তো এখানে এই কথাটাই মানে বোঝানো হয়েছে। তো এখানে বলতেছে দেখো যে সালফিউরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন থেকে যদি ভাগ করি তাহলে হাইড্রোজেন আয়ন পাবো, সালফেট আয়ন পাবো। এবং সালফিউরিক অ্যাসিড কি করতে পারে? সালফিউরিক অ্যাসিড এখানে আমরা দুইটা প্রমাণ দিচ্ছি। নাম্বার 1 বলতেছি সে জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, মানে 100% আয়নিত হয়। আর নাম্বার 2 সালফিউরিক অ্যাসিড শক্তিশালী একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে সোডিয়াম সালফেট নিরপেক্ষ প্রকৃতির লবণ এবং এর সাথে তৈরি করতে পারে H2O। তার মানে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে পারে। যদি এটাকে অন্য ভাষায় বলি যে সে একটা তীব্র ক্ষারকে প্রশমিত করতে পারে, তাহলে তীব্র ক্ষারকে যে প্রশমিত করবে সে অবশ্যই তাকে তীব্র অ্যাসিড হতে হবে। সেই দিক বিবেচনায় কিন্তু সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড। আচ্ছা ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারক ব্যাখ্যা করো। ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক আমাকে ব্যাখ্যা করতে হবে। এবারে আসো ক্ষারক কারা। আমরা দেখো কি বলছে, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড, খেয়াল করে অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। আচ্ছা তাহলে ক্ষারক হওয়ার আচ্ছা আমরা তোমাদেরকে একটু বলে দিই, আমাদের একটা প্রশ্ন আছে ক্ষার এবং ক্ষারক হওয়ার শর্ত। তাহলে ক্ষারক তারাই হবে যাদের মধ্যে OH মূলক থাকবে না, একটা শর্ত। নাম্বার 2 শর্ত হচ্ছে যে সে পানিতে দ্রবীত হবে না। সো এই দুইটা শর্ত যে কোনো একটা মিস গেলে সে ক্ষারক হবে। দেখো তো ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কি OH মূলক আছে? এখানে কিন্তু কোনো OH মূলক নাই। তাহলে ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারক, যে দুইটা শর্ত বললাম যার একটা শর্ত সে ফিল আপ করতেছে, OH মূলক থাকতে পারবে না, পানিতে দ্রবীত হতে পারবে না। সো এরকম হলে তাদেরকে আমরা ক্ষারক হিসেবে চিনবো। তো ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে OH মূলক নাই, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে OH মূলক নাই, তার মানে ক্যালসিয়াম অক্সাইড কি হবে? একটি ক্ষারক হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো ক্যালসিয়াম কি হবে? 2+ অক্সিজেন 2- হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস। তাহলে কি হলো দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন করলো কি? পানি। আর ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো এই যেই লবণ এবং পানি উৎপন্ন করতে পেরেছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, সেজন্য আমরা ক্যালসিয়াম অক্সাইডকে একটি ক্ষারক বলবো। আর যদি তার মধ্যে OH মূলক থাকতো এবং সে পানিতে দ্রবীত হতেও পারতো তখন তাকে আমরা ক্ষার বলতে পারতাম। তো ক্ষার হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হবে ক্ষারক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, অ্যামোনিয়া ক্ষারধর্মী। অ্যামোনিয়া বলতে NH3 অ্যামোনিয়া গ্যাসকে বোঝানো হচ্ছে। সে অ্যামোনিয়া গ্যাস একটা ক্ষারধর্মী, এইটা আমাকে এখন বর্ণনা করতে হবে। তাহলে আমরা ফার্স্টে দেখো যে এই কাজটা করতে পারি যে অ্যামোনিয়ার সাথে পানি, মানে যে কোনো বস্তুরই তো জলীয় দ্রবণ নিয়ে আমরা কাজ করি, যে কোনো অ্যাসিড বলো বা ক্ষার বলো, এর কিন্তু জলীয় দ্রবণ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো অ্যামোনিয়া এর জলীয় দ্রবণ বলতে অ্যামোনিয়ার সাথে যদি পানির জলীয় বাষ্প বিক্রিয়া করা হয় তখন সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে আমরা পাবো অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। আচ্ছা এছাড়াও আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস এখানে কি বলতেছে যে নাম্বার 1 শর্ত গেল এটা যে সে আমাদেরকে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে। নাম্বার 2 এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রোটন গ্রহণ করতে পারে, কারণ ক্ষার হলো প্রোটন গ্রাহিতা, কাজে অ্যামোনিয়া একটি ক্ষারক। মানে এখানে বোঝাচ্ছে যে অ্যামোনিয়া কি করতে পারে? হাইড্রোজেন থেকে H+ কে গ্রহণ করতে পারে। দেখো এখান থেকে সে H+ কে কিন্তু এইখানে ট্রান্সফার করা হচ্ছে। সো NH3 ছিল, H+ সহ হয়ে যাচ্ছে NH4+ আর Cl-। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে সে প্রোটন গ্রহণ করতেছে। প্রোটন তারাই গ্রহণ করতে পারে যারা ক্ষারক, আর যারা দান করতে পারে তাদেরকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। গেল 2 নম্বর শর্ত। 3 নম্বর, এর জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে পানি মিশালে পর যে জলীয় দ্রবণটা পাওয়া যায়, তাহলে এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে, এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। সো এই 3টা শর্ত কিন্তু একদম স্ট্রং শর্ত, যেটা কিনা অ্যামোনিয়াকে একটা ক্ষার হিসেবে প্রমাণ করা যায়। তো নাম্বার 1 শর্ত হচ্ছে যে সে তার জলীয় দ্রবণ থেকে আমরা OH মূলক পাচ্ছি, এই হিসেবে ক্ষার। নাম্বার 2 আমরা শর্ত জানি যে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তারা অ্যাসিড, আর যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তারা ক্ষার বা ক্ষারক। সো এখান থেকে এই যেহেতু সে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে সেহেতু সে একটি কি? ক্ষার হবে। আর 3 নাম্বার,
এই লাল লিটমাসকে নীল করে। যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে যদি লাল লিটমাস পেপার যদি তুমি সেট করো, এই লাল লিটমাস পেপারটা নীল লিটমাস পেপারে পরিণত হবে। সো এই যে তিনটে স্ট্রং প্রমাণ, এই তিনটে স্ট্রং প্রমাণ কিন্তু এটাই বলতে চায় যে অ্যামোনিয়া একটি ক্ষার, অ্যামোনিয়া একটি ক্ষার, এটাই এখানে আসলে বলতে চায়, ক্ষার বা ক্ষারধর্মী পদার্থ। আচ্ছা, এবারে আসো নেক্সট প্রশ্ন যাচ্ছি। পানির স্থায়ী ক্ষারতা বলতে কি বুঝো? সহজ হিসাব দেখো, আমরা ধাতু হিসেবে তিনটে ধাতুকে মেনশন করব, চারটা, সোডিয়াম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ, এই সকল ধাতুর। অধাতু হিসাবে দেখো দুইটা, একটা হচ্ছে ক্লোরাইড, একটা হচ্ছে সালফেট। এই যে লবণ, তার মানে এই সক্রিয় ধাতুগুলোর সাথে যদি ক্লোরাইড অথবা সালফেট লবণ যদি যুক্ত হয় এবং এই লবণটা যদি পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেখানে ক্ষারতার কি হয়? সৃষ্টি হয়, এবং সেটাকে পানির স্থায়ী ক্ষারতা বলে। ক্ষারতা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ক্ষারতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষারতা। স্থায়ী ক্ষারতা মানে যেটা পার্মানেন্ট, যেটা চাইলেও বিক্রিয়া ব্যতীত চেঞ্জ করা যাবে না। অস্থায়ী ক্ষারতা বলতে যেটা হয়তো বা স্বল্প সময়ের জন্য হয়েছে বা রিসেন্টলি হয়েছে, সেটাকে বলা হয় অস্থায়ী ক্ষারতা। আচ্ছা, বলে এবং সেই পানিকে খর পানি বলে। সো স্থায়ী ক্ষারতা এবং সেই পানিকে খর পানি বলে। এখন বলছে দেখো, স্থায়ী ক্ষারতার কিছু শর্ত রয়েছে। স্থায়ী ক্ষারতা তাপ প্রয়োগে দূর করা যায় না, তুমি তাপ প্রয়োগ করার মাধ্যমে স্থায়ী ক্ষারতাকে দূর করতে পারবা না। বিভিন্ন উপায় বা বিক্রিয়ার মাধ্যমে স্থায়ী ক্ষারতা দূর করা হয়। আমরা এখন এই স্থায়ী ক্ষারতা কিভাবে দূর করা যায় সেটা এখন দেখার চেষ্টা করব। ধরো পানির মধ্যে একটা উপাদান হলো ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা পানিতে মানে দ্রবীভূত অবস্থায় আছে বা বিদ্যমান আছে। তো আমরা তো বলেইছিলাম যে ক্যালসিয়াম এবং ক্লোরিন দুইটা যদি থাকে তখন সেটা স্থায়ী ক্ষার পানি হবে। আর সোডিয়াম কার্বনেটকে বিক্রিয়া করলে কি পাওয়া যায়? সোডিয়াম প্লাস আর কার্বনেট CO3 2-, আর ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য পাচ্ছি Ca2+ আর Cl-। আচ্ছা, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? সোডিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম আর কার্বনেট উৎপন্ন করে হবে ক্যালসিয়াম কার্বনেট, এখানে অদক্ষেপ সৃষ্টি করবে। সো এইভাবে আমরা সহজেই পানি থেকে এইদেরকে দূরীভূত করতে পারি, পানি থেকে এদেরকে দূরীভূত করতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। তো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবো। আসলে আমরা একটু সহজে জিনিসগুলো বোঝার চেষ্টা করি, ক্ষার এবং ক্ষারকের যে কনফিউশনটা সেটা দূর করে দেই। খেয়াল করো, এখানে ক্ষার হওয়ার জন্য শর্ত দুইটা, ক্ষার হওয়ার জন্য দুইটা শর্ত। নাম্বার 1, OH মূলক থাকতে হবে, OH মূলক থাকতে হবে। আর নাম্বার 2, পানিতে দ্রবীভূত হতে হবে। OH মূলক থাকলেই হবে না, তাদেরকে আবার পানির সাথে দ্রবীভূত হতে হবে। সো এই দুইটা শর্ত যারা ফিল আপ করবে, এই দুইটা শর্ত যারা ফিল আপ করবে তাদেরকে আমরা ক্ষার বলবো। এখন ক্ষারক কারা? ক্ষারক হলো এদের মধ্যে থেকে যে কোনো একজন, খেয়াল করো, এদের মধ্যে থেকে যে কোনো একটা শর্ত মিস হলেই তাদেরকে আমরা ক্ষারক বলবো। মানে হয়তো ধরো OH মূলক আছে কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তাকে আমরা কি বলবো? ক্ষারক বলবো। অথবা পানিতে দ্রবীভূত হয় কিন্তু OH মূলক নাই, তাদেরকেও আমরা কি বলবো? ক্ষারক বলবো। আর যারা দুইটা শর্তই ফিল আপ করে এদেরকে আমরা কি বলবো? ক্ষার বলবো। ফর এক্সাম্পল দিচ্ছি, দেখো যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার এক্সাম্পল, আর এটার এক্সাম্পল হচ্ছে কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন খেয়াল করো, কপার হাইড্রোক্সাইডের মধ্যে OH মূলক আছে, বাট সে পানিতে দ্রবীভূত হয় না, তার মানে সে উপরের শর্ত মানলেও নিচেটা সে মানছে না, এই জন্য তাকে আমরা কি বলতে পারবো? ক্ষারক বলতে পারবো। ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখো এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় বা পানিতে দ্রবীভূত হতে পারে, এইটার মধ্যে আবার OH মূলক নাই, এটার মধ্যে আমরা OH মূলক পাচ্ছি না। যেহেতু এটাকে আমরা OH মূলক পাচ্ছি না, সেহেতু এটাও কিসের মধ্যে পড়বে? ক্ষারকের মধ্যে পড়বে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে OH মূলকও আছে প্লাস এ পানির সাথে দ্রবীভূত হয়, দুইটা শর্তই সে ফিল আপ করতেছে, তাই এই জন্য একে আমরা কি বলতে পারবো? ক্ষার বলতে পারবো। সো যারা ক্ষার তারা আগে ক্ষারক ছিল, ক্ষারক থেকে কনভার্ট হয়ে তারা ক্ষার হয়েছে। মানে ক্ষার হচ্ছে এক ধাপ উপরের কথা আর কি, আর ক্ষারক হচ্ছে এক ধাপ নিচের কথা। সেই জন্যই বলা হয় যে সকল ক্ষারই ক্ষারক, বাট সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, ওকে। সো আশা করতেছি এই মানে যে শর্তগুলো এখানে দেওয়া হলো, আমি আশা করছি তোমরা এখানে এই কথাগুলো বুঝতে পারবে। দেখো এখানে আমি এই কথাটাই, এখানে আমাদের ব্যাখ্যার মধ্যে কিন্তু সমস্ত কথাগুলো টু দ্য পয়েন্টে আমরা ব্যাখ্যা করে দিয়েছি। এখানে বলা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলো বা যাদের কথা বলে যে ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারক, কারণ তার মধ্যে কি নাই? OH মূলক নাই। ফেরাস হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এদের সকলের মধ্যে কি আছে? OH মূলক আছে বা হাইড্রোক্সিল আছে, তাই এরা ক্ষারক, কিন্তু ক্ষার নয়, কারণ এরা কেউই পানিতে দ্রবীভূত হয় না। যেটা মূল কথা যে পানিতে তাকে দ্রবীভূত হতে হবে। এদের সবার মধ্যে OH মূলক দেখতে পাচ্ছি আমরা, দেখো এদের সবার মধ্যে OH মূলক আছে, কিন্তু এরা কেউই পানিতে দ্রবীভূত হয় না, বিধায় এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো আমরা ক্ষারক। আবার ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষারক, কেন? কারণ তার মধ্যে তো OH মূলকটাই নাই। OH মূলক না থাকলেও তো তাকে আমরা ক্ষারক মানে ক্ষার বলতে পারবো না। সো দুইটা শর্ত যারা প্রপারলি ফিল আপ করবে
তারাই শুধুমাত্র কি হতে পারবে, তারাই শুধুমাত্র ক্ষার হতে পারবে। দুইটা শর্তে যে কোনো একটা শর্ত যদি সে ফিল আপ করতে পারে আর বাকিটা ফিল আপ করতে না পারে তাদেরকে বলবো আমরা ক্ষারক। তবে এক জায়গায় দুইজনেই মিল, ক্ষার বা ক্ষারক উভয়, তুমি যদি উভয়ের কথা চিন্তা করো তাহলে উভয় এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, উভয় এসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। সো সেই দিক থেকে আমরা বলতে পারবো যে না, উভয়কে আমরা হচ্ছে কি যে এসিডের সাথে বিক্রিয়া করিয়ে এর মধ্যে আমরা লবণ এবং পানি তৈরি করতে পারবে আর কি, উভয়, ক্ষারও পারবে ক্ষারকও পারবে। আচ্ছা নেক্সট দেখো, সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। আমি তোমাদেরকে বলেছিলাম যখনই জলীয় দ্রবণের কথা বলবে তখনই প্রথম কাজ পানির সাথে বিক্রিয়া ঘটাও। তাহলে সোডিয়াম কার্বনেটকে ভাগ করলে কি পাবো আমরা, সোডিয়াম প্লাস কার্বনেট CO3 2- আর পানিকে ভাগ করলে কি পাবো আমরা, H প্লাস এবং OH মাইনাস, ঠিক আছে। আচ্ছা সো সোডিয়াম গেল কার সাথে, OH মূলকের সাথে, উৎপন্ন করলো কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর H2 গেল কার সাথে, কার্বনেট মূলকের সাথে, উৎপন্ন করলে H2CO3 কার্বনিক অ্যাসিড। আচ্ছা এবার এদের দুজনের মধ্যে কম্পেয়ার করবো আমরা, কার্বনিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো কে বেশি শক্তিশালী, অ্যাসিড বেশি শক্তিশালী নাকি ক্ষার বেশি শক্তিশালী? এখান থেকে বোঝা যাচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, বাট কার্বনিক অ্যাসিড কিন্তু একটা দুর্বল অ্যাসিড, জলীয় দ্রবণে সে কম পরিমাণে আয়নিত হয়। তো আমাদের এই যে লবণ তৈরি হলো সোডিয়াম কার্বনেট, এই লবণটা আসছে কোন জায়গা থেকে, একটা দুর্বল অ্যাসিড এবং একটা সবল ক্ষারের বিক্রিয়ার ফলে এই লবণটা তৈরি হয়েছে। তো ফলে এই লবণের মধ্যে আমরা কিন্তু একটা ক্ষারীয় বৈশিষ্ট্য দেখতে পাবো, যেহেতু ক্ষারটা শক্তিশালী ছিল, শক্তিশালী ক্ষার থেকে সে সৃষ্টি হয়েছে। এজন্য বলা হয় যে সোডিয়াম কার্বনেট একটি দুর্বল, মানে সোডিয়াম কার্বনেট একটি লবণ, যেই লবণের মধ্যে ক্ষার ধর্ম রয়েছে। এবং সোডিয়াম কার্বনেট কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। তার যে ক্ষার ধর্ম আছে তার আরেকটা প্রমাণ হচ্ছে সে চাইলে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে লবণ এবং পানি তৈরি করতে পারে। আচ্ছা চলো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই। দেখো খেয়াল করো যে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট যদি 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে এখান থেকে উৎপন্ন হবে 2 অণু সোডিয়াম ক্লোরাইড, উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড, উৎপন্ন হবে পানি। সো এই যেই সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, সোডিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাই অক্সাইড এবং পানি। সো আমাদের শর্ত হচ্ছে কি লবণ পানি তৈরি হয় কিনা। দেখো তো সল্ট তৈরি করতে পারছে এখানে, হ্যাঁ লবণ তৈরি করতে পারছে। এখানে কি তৈরি করতে পারছে, এখানে তৈরি করতে পারছে সে পানি। সো লবণ এবং পানি তৈরি হবে, লবণ এবং পানি তৈরি হবে। আচ্ছা গেল এটা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। গাঢ় নাইট্রিক অ্যাসিডকে অন্ধকারে বাদামি রঙের বোতলে সংরক্ষণ করা হয় কেন? আচ্ছা খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। তো এখানে বলতেছে যে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস পাওয়া যায়, এটা নাইট্রিক অ্যাসিডেরই একটা গ্যাস। তো নাইট্রিক অ্যাসিডকে যখন কাচের বোতলে রাখা হয় তখন সেই বোতলের বর্ণ বাদামি হয়। নাইট্রিক অ্যাসিড যে কাচের বোতলে রাখা হয় সেই কাচের বোতলের মধ্যে যদি আলো প্রবেশ করে, মানে যেটা বললাম যেহেতু একটা সবল অ্যাসিড, তো এই সূর্যের তাপে বিয়োজিত হতে পারে সহজেই, সূর্যের আলোর যে তাপ সেই তাপে সে সহজেই ভেঙে যেতে পারে। সো ভেঙে গেলে তো সেটাতে আমরা মানে সেই কাজ তো আমরা প্রপারলি করতে পারবো না। সো এটাই বলতেছে যে গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আলো প্রবেশ করে তবে সেই বোতলের মধ্যে নাইট্রিক অ্যাসিড কি হয়, আলোর উপস্থিতিতে ভেঙে যায়। ফলে নাইট্রিক অ্যাসিড যাতে আলোর উপস্থিতিতে বোতলের মধ্যে না ভাঙে সেজন্য আমরা কি করি, নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখা হয়, কারণ বাদামি বর্ণের বোতলের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। লাস্ট লাইনটাই তোমাকে মূল অ্যান্সার বলে দিচ্ছে যে প্রথম কথা হলো যে নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড বা একটা সবল অ্যাসিড, সূর্যের আলোর প্রভাবে সে ভেঙে যেতে পারে, সে বিয়োজিত হতে পারে। এজন্য আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখি। নর্মাল যে কাচের বোতলগুলো থাকে সেগুলো কিন্তু ট্রান্সপারেন্ট, মানে সূর্যের আলো সহজেই পাস করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক পাশ থেকে আরেক পাশে। সো এর মধ্যে যে নাইট্রিক অ্যাসিডগুলো থাকবে সেগুলো তো ভেঙে যাবে সূর্যের আলোর প্রভাবে। এজন্য বাদামি বর্ণের বোতলে রাখা হয় এবং অন্ধকারে রাখা হয়, যেখানে আলো যেতে না পারে, এবং আলো যখনই সেখানে প্রবেশ না করবে তখন তো নাইট্রিক অ্যাসিডের ভাঙনটা হবে না। তার মানে তুমি তাকে যেভাবে রেখেছিলা তুমি তাকে ঠিক সেই ভাবেই তুমি তাকে পেয়ে যাবে আর কি। এই জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিডকে বাদামি বর্ণের বোতলে রাখা হয়। আচ্ছা গেল এটা। সো আমরা এখান থেকে আমাদের এই নবম অধ্যায়ের অনুধাবন ও সংক্ষিপ্তমূলক প্রশ্নকে আমরা মোট 2টা অংশে ভাগ করেছি। তো একটা পর্বের যেই যতগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা কমপ্লিট করেছি। তো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।